Hello students, welcome to my YouTube channel Read to Success. NSU UG ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস আগামীকাল মানে তোমাদের 17 মার্চেই সিসিইজি ওয়ানের এক্সাম আছে। তো যার জন্য আমি সিসিইজি ওয়ানের আমার পেড ব্যাচের স্টুডেন্টসদেরকে আমি দুদিন আগেই গল্পের ছলে ওদেরকে আমি রিভিশন করে দিয়েছিলাম যাতে ওদের সমস্ত পড়া মনে পড়ে যায়। তো সেই রিভিশন ক্লাসটা আমি তোমাদের কাছে মানে আপলোড করছি যাতে তোমাদের সুবিধা হয় ক্লাসটা দেখে। তো তার আগে আমি কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এখানে দেখছো সেকেন্ড ইয়ার লেখা আছে। তো তোমরা এখন ফার্স্ট ইয়ারে এক্সাম দিচ্ছ, মানে তোমাদের অনেকেরই এখন এরকমও ইচ্ছা আছে, কারণ আমাকে অনেকেই কল মেসেজ করছো এখন থেকেই যে ম্যাম এক্সাম দিচ্ছি ফার্স্ট ইয়ারে, কিন্তু সেকেন্ড ইয়ারে ব্যাচ কবে স্টার্ট করবেন, বা সেকেন্ড ইয়ার নোটস কীভাবে পারচেস করতে হয়। তো সেই জন্য এখন থেকে বলে রাখি তোমাদের যে তোমরা এখন এক্সাম দিচ্ছ, তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে, তোমাদের 4টে এক্সাম আছে অনার্স পেপারে, তোমাদের 4টে এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও তোমাদের জন্য অনলাইন কোচিং অ্যাভেলেবেল থাকবে। তো এটা দেখে নাও, হোয়াটসঅ্যাপ কল অর হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে নাম্বার দেওয়া আছে আমার। আর ইউজি সেকেন্ড ইয়ার স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। কারা কারা এই স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস নিতে পারবে সেটা দেখে নাও। ইংলিশ অনার্সের জন্য অ্যাভেলেবেল, হিস্ট্রি অনার্সের জন্য অ্যাভেলেবেল, পলিটিক্যাল সায়েন্সের জন্য অ্যাভেলেবেল, বেঙ্গলি অনার্সের জন্য অ্যাভেলেবেল, এডুকেশন অনার্সের জন্য অ্যাভেলেবেল, সোশিওলজি অনার্সের জন্য অ্যাভেলেবেল। সমস্ত স্টুডেন্টসদের জন্য অ্যাভেলেবেল এই ইউজি সেকেন্ড ইয়ারের নোটস। আর এই রিড টু সাকসেস থেকে স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস কিনলে কী কী হেল্প অ্যান্ড বেনিফিট পাবে দেখে নাও। স্টুডেন্টসরা নোটস পড়ার সময় কোনো প্রবলেমে পড়লে হেল্প করা হবে, ফাইনাল এক্সাম পর্যন্ত ফুল গাইড করা হবে, এনএসএর সমস্ত নোটিশ আপডেটেড করে দেওয়া হবে পার্সোনাল মেসেজ করে, রিনিউয়াল অ্যান্ড এক্সাম ফর্ম ফিল আপের সময় ফুল হেল্প করা হবে, ফাইনাল এক্সামের আগে 95% কমন স্পেশাল লাস্ট মিনিট সাজেশন সেটাও ফ্রিতে প্রোভাইড করা হবে। আর এই নোটস তোমরা পাবে কিভাবে, স্পিড পোস্ট করে হোম ডেলিভারি করা হয় এই নোটস, ইন্ডিয়ার সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। তো এই আমার ইউটিউব চ্যানেলে 4টে অনার্স পেপারে এক্সাম এখনও বাকি আছে। তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে, তো এপ্রিলে আমি একটা ডেট তোমাদের বলেই দেবো, আপডেট দিয়ে দেবো যে তোমাদের অনলাইন ব্যাচ শুরু হবে। তো বলে দিই, সেকেন্ড ইয়ারে 6টা অনার্স পেপার আছে, আর 2টো সাবসিডারি ইংলিশ আছে, আর 2টো জেনারেল পেপার। সেকেন্ড ইয়ারে টোটাল 10খানা পেপার আছে, তার মধ্যে 8টা পেপার আমি তোমাদের পড়াবো, 6টা ইংলিশ অনার্সের পেপার আর 2টো সাবসিডারি ইংলিশের পেপার। টোটাল 8খানা পেপার আমি তোমাদের পড়াবো। আর তোমাদের হিউজ সিলেবাস, সিসিজি 9, 10, এই 2টো পেপার তো খুবই ডিফিকাল্ট। তো হিউজ সিলেবাসের কারণে আমাকে তাড়াতাড়ি ব্যাচ স্টার্ট করতে হবে। এখন থেকেই স্টুডেন্টসরা আমাকে কল মেসেজ করা শুরু করে দিয়েছে। তো তোমাদের বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টস মনে করছো যে আমার কাছে ডিটেলসে খুব ভালো মতো পড়াশোনা করে তোমরা আমার কাছে অনলাইন কোচিং নেবে, তো তাদের জন্য এই ডিটেলসটা এখানে দেওয়া আছে। আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ কলও করতে পারো এই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো তোমাদের এক্সামের পরে। দেখো লাইভ ক্লাসের সাথে কী কী পাবে, যারা অনলাইন কোচিংয়ের সাথে কী পেয়ে যাবে। দেখো লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস যেটা হয় সেটা আমার রেকর্ডেড করা হয়, সেটা আমার গ্রুপে প্রোভাইড করা হয়। টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন পিডিএফ, যে টপিকটা পড়ানো হয় সেটা এক্সপ্লেন করা, সেটা এক্সপ্লেনেশন পিডিএফ দেওয়া হয়। টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড নোটস, মানে টপিক ওয়াইজ স্ট্যান্ডার্ড হার্ড সফট কপি নোটস আমি প্রোভাইড করি। ফাইনাল এক্সামের আগে পেয়ে যাবে তোমরা 95% কমন স্পেশাল লাস্ট মিনিট সাজেশান, আর খুব ডিটেলসে পড়া গল্পের ছড়ে এক্সপ্লেন করা হয়। তাহলে তোমাদের এই দুটো ইনফরমেশন দিয়ে দিলাম। এবার তোমরা এই ক্লাসের রিভিশনটা দেখে নাও। এই গল্পের ছলে ক্লাসের রিভিশনটা আর হলো গুড মোরো, ভার্চু, এই 6টা পোয়েম। আর যে স্টোরিগুলো যেগুলো আছে তোমার, ধরো ওয়াইফ অফ বাথ, ডক্টর ফার্স্টুস, অ্যাজ ইউ লাইক ইট, আর ম্যাকবেথ, এইগুলো যে আমি নামগুলো বললাম, এই পোয়েম আর এই গল্পগুলো যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে একদম কমন পেয়ে যাবে। আর তবুও তোমরা লিটারেচারের পার্ট থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একটুখানি চোখ বুলিয়ে যাবে, কারণ সিসিজি ওয়ানের লিটারেচার থেকে কোশ্চেন আসে প্রচুর। তাই সেগুলো একদম যে ইগনোর করবে সেটা না, দেখে যাবে, কিন্তু যা যা আমি পোয়েম পড়িয়েছি, যা যা স্টোরিগুলোর নাম বললাম সেগুলো ভালো করে পড়ে যাবে। তো দেখো আমি আজকে গল্পের মতো করে সবগুলো একবার রিভিশন করিয়ে দিচ্ছি। তো এই যে লাভিং ইন ট্রুথটা ফার্স্টে স্টার্ট করছি, ফিলিপ সিডনির লেখা লাভিং ইন ট্রুথ। তো এখানে ফিলিপ সিডনি কী করেছিলেন, যে তার যে বিলভেড ছিলেন, তার বিলভেডের সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে, তার বিলভেডের সঙ্গে তার বিয়ে হয়নি, এর জন্য তিনি এই লাভিং ইন ট্রুথ এই পোয়েমের, এটা হলো একটা সনেট, পেট্রানচেন সনেট। এই সনেটের মাধ্যমে তিনি তার মনের কষ্টটাকে তিনি এক্সপ্লেন করেছিলেন। আর এই যে লাভিং ইন ট্রুথ,
এটা নেওয়া হয়েছে ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে। আর এটুকু বলে দিই, পোয়েমের যে লাইনগুলো থেকে কোশ্চেন আসে 2 মার্কসের, পোয়েমের লাইনগুলো একটু পড়ে যাবে, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেন দেয়। তো এখানে আমাদের পোয়েট কি করেছিলেন, ফিলিপ সিডনি, তিনি হচ্ছে এই পোয়েমের মাধ্যমে তিনি তার বিলভেডকে তার যে সত্যিকারের ভালোবাসা সেটা তিনি দেখাতে চান। তিনি তার বিলভেডকে তিনি বোঝাতে চাইছেন যে তিনি কতটা কষ্টের মধ্যে আছেন, মানে আমাদের পোয়েট কতটা কষ্টের মধ্যে আছেন। কতটা কষ্টের মধ্যে তিনি আছেন। অনিন্দিতা, ওগুলো তো আমি গ্রুপে কবে সেন্ড করেছিলাম। তো হচ্ছে এবার সেই কষ্টের মধ্যে তিনি অনেকদিনই কষ্টের মধ্যে তিনি হচ্ছে আছেন, সেটা তিনি বোঝাতে চেয়েছেন তার ফিলিংসটা। তারপরে এই আনন্দ তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে তার এই কষ্টটা তিনি পোয়েমের মাধ্যমে দেখালে তার বিলভেড কতটা আনন্দ পাবেন। মানে তার বিলভেডের সঙ্গে যে বিয়ে হয়নি, এবার তার এখানে আমাদের পোয়েট বলতে চেয়েছেন যে তার ফিলিপ সিডনির কষ্ট দেখে ফিলিপ সিডনি যে বিলভেড আছেন তিনি হচ্ছে আনন্দ পাবেন, যেহেতু ফিলিপ সিডনি কষ্টের মধ্যে আছেন। তাই তিনি বলছেন যে এই পোয়েমটার মধ্যে তিনি তার কষ্টটা বুঝিয়ে সেটা হলো তিনি হচ্ছে এন্টারটেইন করছেন, তার বিলভেডকে তিনি এন্টারটেইন করছেন। তারপর নেক্সট তিনি বলছেন কি, যে তিনি যে পোয়েমটা লিখবেন, পোয়েম লেখার জন্য একটা তো নিজের ল্যাঙ্গুয়েজ থাকা চাই, যা তা ওয়ার্ড তো লেখা যাবে না, এমন ভালোভাবে এটা লিখতে হবে যে কোনো ওয়ার্ড যাতে পোয়েমটা সুন্দর লাগে, বা যাকে ডেডিকেট করে লেখা হচ্ছে সে যাতে বুঝতে পারেন। তো সেই জন্য ফিলিপ সিডনি নিজের ওয়ার্ড খুঁজে পাচ্ছিলেন না, তিনি কিভাবে হচ্ছে যে পোয়েমটা লিখবেন সেই জন্য তিনি নিজের ওয়ার্ড খুঁজে পাচ্ছিলেন না, কেমন তিনি সুইটেবল ওয়ার্ড হচ্ছে লিখবেন। যার জন্য তিনি কি করেছিলেন, বিভিন্ন রাইটার্সদের যে লেখাগুলো আছে সেই রাইটার্সদের লেখাগুলো তিনি কপি করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি বারবার এটাও বলছিলেন যে কারোর দেখে কোনো কিছু কপি করলেও সেটা হচ্ছে লিখতে গেলে কিছুটা নিজের একটু নলেজ থাকা যায়, তার কোনো কিছু নিজের মাইন্ড থেকে বেরোচ্ছে না যে কেমনভাবে তিনি সেই পোয়েট্রিটা লেখার জন্য সুইটেবল ওয়ার্ড পাবেন। তারপরে তিনি এটাও এক্সাম্পল দিয়েছেন যে যখন কোনো প্রেগনেন্ট মা হচ্ছে মানে গর্ভযন্ত্রণা হয়, ডেলিভারির টাইমে লেবার পেন হয়, সেই এক্সাম্পলটা তিনি দিয়ে এখানে বোঝাচ্ছেন যে সেই মায়ের কতটা অসহ্য যন্ত্রণা হয়। সেরকমই আমাদের পোয়েটেরও এখন অসহ্য যন্ত্রণা হচ্ছে, তিনি তার বিলভেডকে ডেডিকেট করে এই পোয়েমটা যে লিখতে চাইছেন, কিন্তু তিনি তার সুইটেবল ওয়ার্ডই খুঁজে পাচ্ছেন না, তার মাইন্ড থেকে কোনো সুইটেবল ওয়ার্ড বেরোচ্ছে না যে তিনি এই পোয়েমটি ঠিকঠাকভাবে লিখবেন। তিনি বলছেন যে লোকের দেখে, অন্যান্য রাইটার্সদের দেখে যে তিনি কপি করার চেষ্টা করছেন, পেনটাই যেন থমকে যাচ্ছে, পেনটাই যেন লিখতে পারছে না, এরকমও তিনি এক্সাম্পল দিচ্ছেন। তাহলে এইখানে তাহলে কি হলো, এই লাভিং ইন ট্রুথে যে আমাদের পোয়েট ফিলিপ সিডনি তিনি দেখাচ্ছেন যে তিনি তার বিলভেডকে ডেডিকেট করে এই পোয়েমটি লিখেছেন, তার বিলভেডের সঙ্গে তার বিয়ে হয়নি, সেজন্য তিনি কতটা কষ্টের মধ্যে আছেন সেটাই তিনি এই রাইটিং এই পোয়েট্রির মাধ্যমে, এই সনেটের মাধ্যমে দেখাতে চেয়েছেন, যাতে তার বিলভেড দেখে আনন্দ পান। কারণ ফিলিপ সিডনির একটাই বক্তব্য, তিনি বলছেন বারবার একটাই কথা যে তিনি কতটা কষ্টে আছেন সেটা তিনি দেখাতে চেয়েছেন, তার সত্যিকারের ভালোবাসাটা বোঝাতে চেয়েছেন, আর সেটা দেখে তার বিলভেড আনন্দ পাবে। এই গেল লাভিং ইন ট্রুথ। এবার ফেয়ারওয়েল লাভটাও বলে দিচ্ছি। ফেয়ারওয়েল লাভে হচ্ছে সেখানে দেখানো হচ্ছে, সেটাও একটা পেট্রানচেন সনেট, ফেয়ারওয়েল লাভ। আর সেখানে বলা হচ্ছে কি যে ফেয়ারওয়েল লাভে মানে কোনো আমাদের যে রাইটার্স ছিলেন ফেয়ারওয়েল লাভে, আমাদের যে পোয়েট আছে, তিনি কি হয়েছেন যে একটা সময় ছিল তার ইম্যাচিওর এজ, একটা সময় তার ইম্যাচিওর এজ ছিল, এবার সেই এজে তিনি হচ্ছে লাভ করেছিলেন আর এখন তিনি রিগ্রেট ফিল করছেন। তো ফেয়ারওয়েল লাভে তিনি এটা বোঝাতে চাইছেন, ফেয়ারওয়েল লাভ মানে লাভকে তিনি বিদায় জানিয়ে দিচ্ছেন। তো যখন তিনি ইম্যাচিওর ছিলেন তখন তিনি বুঝতে পারেননি, তিনি লাভ করে ফেলেছেন, আর সেই লাভ করে তার লাইফে যে ভ্যালুয়েবল টাইম ছিল সেটা তিনি ওয়েস্ট করে দিয়েছেন, সেটা তিনি এখন বারবার বলেন। আর এই যে তিনি হচ্ছে এখন ম্যাচিওর হয়েছেন, তিনি এখন বুঝতে পেরেছেন যে জীবনে তিনি কতটা ভুল করেছেন, সেই ভুল থেকে তিনি এখন শিক্ষা নিয়েছেন, তাই তিনি তার বিলভেডকে বলছেন যে তোমার ভালোবাসাকে বিদায় জানালাম, তোমার ভালোবাসাকে বিদায় জানালাম। আর তিনি এটাও বলছেন যে কিউপিডের কথা তিনি বলছেন, কিউপিড হচ্ছে গ্রিক মাইথোলজিতে বলা হয়, কিউপিড হচ্ছে এই যে গড অফ লাভ, প্রেমের দেবতা।
তো হচ্ছে সেই কিউপিড হচ্ছে কি করে যে একটা অ্যারো হচ্ছে মানে দুটো একটা কাপেলের মধ্যে মানে কিউপিড ঠিক করে একটা ছেলে আর মেয়েকে কাদের মধ্যে লাভ রিলেশন করাবে, তো তাদের মধ্যেই সেই তীরটা নিক্ষেপ করে। তো সেটা এখানে বলছে যে ব্রিটেল ডার্ট যেটাকে বলা হচ্ছে, যে ব্রিটেল ডার্ট এখানে বলা হচ্ছে, সরি ব্রিটেল ডার্ট না, আমার কাছে বইটাও নেই যে আমি বলবো, কিছু একটা বলা হচ্ছিল, যাই হোক একটা ইংলিশের টার্ম ছিল। তো সেটা কি হচ্ছে যে সে এটাই বলা হচ্ছে যে কিউপিড কি করেছিলেন, যে এখানে কিউপিডের কথা এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে কিউপিড যখন ওই অ্যারোটা নিক্ষেপ করে তখন কি হয় যে তাদের মধ্যে হচ্ছে লাভ রিলেশন হয়ে যায়, আর যখন হচ্ছে সেই অ্যাকশনটা কেটে যায় তখন তাদের ব্রেকআপ হয়ে যায়। তো পোয়েট সেটাই বলছেন যে সেই অ্যাকশনে কত ইয়াং লাইফ, কত ইয়াং ছেলেমেয়ের মধ্যে লাভ রিলেশন হয়, আর যখন ওই অ্যাকশনটা কেটে যায় তখন ব্রেকআপ হয়ে যায়। তখন কি হয়, দুজনেই রিগ্রেট ফিল করে, পস্তায় সবাই যে কতটা ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করে ফেলেছে। তাই আমাদের পোয়েট লাস্ট লাইনে বলেছেন যে তিনি আর হচ্ছে সেই শুকনো গাছের ডালে উঠবেন না, মানে তিনি আর সেই যে পাস্টে যে তিনি যেটা করেছিলেন ওই লাভ, সেই লাভ আর তিনি করবেন না। তিনি এখন হচ্ছে সেই ফিলোজফার যে যিনি আছেন গ্রিক ফিলোজফার প্ল্যাটো অ্যান্ড স্নেকার, তিনি হচ্ছে তাদের ওকে ফলো করবেন, কারণ প্ল্যাটো অ্যান্ড স্নেকার তাদের দুনিয়াটা আলাদা, তাদেরকে ফলো করলে আমাদের পোয়েট অনেক কিছু শিখতে পারবেন। তাই তিনি লাভের রাস্তায় চলবেন না, এটা এই ফেয়ারওয়েল লাভে বোঝানো হচ্ছে। তারপর নেক্সট হচ্ছে সনেট 18। সনেট 18-এ কি হচ্ছে যে সনেট 18-এ বলা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার বিলভেড ডার্ক লেডিকে কম্পেয়ার করে সনেট 18টা লিখেছেন। সেখানে তিনি তার বিলভেডকে হচ্ছে সামার স্টের সঙ্গে কম্পেয়ার করেছেন। তিনি বলছেন কি যে সামার স্টের থেকেও মানে গ্রীষ্মের থেকেও তার যে বিলভেড তিনি অত্যন্ত হচ্ছে মানে প্রচুর পরিমিত, টেম্পারেট, সুন্দর। আর তিনি এটাও বলছেন কি যে তার যে বিলভেড এতটাই সুন্দর যে যখন কি হয় যে যখন দিনের বেলায় সূর্যের রোদে কি হয় সব কিছু ব্রাইট লাগে, বেশ সব কিছু ভালো দেখতে লাগে, চমকায়। তো সেরকমই তার বিলভেডকেও কম্পেয়ার করেছেন এখানে সানলাইটের সঙ্গে, তার বিলভেডও সুন্দর। তারপরে পোয়েট একটা কথা বলেছেন উইলিয়াম শেক্সপিয়ার, যখন সানসেট যখন হয়ে যায় তখন কি হয় চারিদিকে হচ্ছে আবছা আবছা হয়ে যায়, ফেড হয়ে যায় চারিদিকে, তখন আর দিনের বেলার মতো সুন্দরটা লাগে না। তো সেরকমই পোয়েট বলছেন যখন মানুষের এজ হয়ে যায় তখন কি হয় মানুষের সৌন্দর্যটা থাকে না, সেটাও যেন ফ্যাকাশে হয়ে যায়। যত মানুষের বয়স হয় তত মানুষ মৃত্যুশয্যার দিকে এগোয়। তো সেরকমই এখানে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন তার বিলভেডকে তোমার সৌন্দর্য তোমারই থাকবে, সেটা কখনো হারাবে না। কারণ হচ্ছে এই যে উইলিয়াম শেক্সপিয়ার তার বিলভেডকে নিয়ে সনেট 18টা লিখেছেন, তো এখানেই তিনি হচ্ছে বুঝিয়ে দিচ্ছেন মানে যে তার বিলভেড কতটা সুন্দর, তার বিলভেডের তিনি প্রশংসা করেছেন এই সনেট 18-এ। তাই তিনি লাস্টের লাইনে বলেছেন যে যতদিন মানুষের নিঃশ্বাস চলবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, ততদিন কি হবে যে এই সনেট 18-এর মাধ্যমে, এই সনেটটির মাধ্যমে তার বিলভেডও অমর হয়ে থাকবে। এটা হচ্ছে সনেট 18-এ বলা হচ্ছে। তারপর সনেট 73-তে বলা হচ্ছে কি যে সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73, এখানে তিনি প্রকৃতির কথা বলেছেন যে প্রকৃতি যতই সুন্দর হোক না কেন প্রকৃতির সৌন্দর্যও একটা সময় ফেড হয়ে যায়, ঠিক সানরাইজ যেমনি সানসেট হলে যেমনি সব কিছু ফেড হয়ে যায়, চারিদিকে অন্ধকার দেখায়, সেরকমই সব কিছু ফেড হয়ে যায়। তিনি বলছেন যে একটা চার্চ ছিল, সেই চার্চে কেউ তো একটা সময় অনেক পাখিরা এসে কিচিরমিচির করতো, খুব সুন্দর গান করতো, সেই চার্চটাও যেন এখন খালি, সেখানেও পাখিরা নেই গান করার মতো। তারপরে বলছে মে মাসে যখন ওই ফুলের কুড়িগুলো হাওয়ায় নড়তে থাকে দেখতে খুব সুন্দর লাগে। বলছে এই প্রকৃতির সৌন্দর্য একটা সময় শেষ হয়ে যায়। তো এখন আমাদের পোয়েটের বয়স হয়েছে, এজ হচ্ছে, তিনি হচ্ছে মৃত্যুশয্যার দিকে এগিয়ে যাচ্ছেন, তত তিনি রিকোয়েস্ট করছেন তার বিলভেডকে যে আমার বয়স হচ্ছে, তিনি মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি আর বেশি দিন থাকবো না, তো আমাকে আরো বেশি করে লাভ করো। উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলতে চাইছেন কি, উইলিয়াম শেক্সপিয়ার তিনি বোঝাতে চেয়েছেন কি যে যত তিনি হচ্ছে মানে এগোচ্ছে আর কি মৃত্যুশয্যার দিকে, তত হচ্ছে তিনি তার বিলভেডের ভালোবাসাটা আরও চাইছেন। যার জন্য তিনি এই সনেটের লাস্টের দিকে বলেছেন যে তুমি হচ্ছে আমাকে আরও শক্ত করে ধরে রাখো, আরও শক্ত বেশি করে ভালোবাসো, আগের থেকে আরও বেশি করে ভালোবাসো। কারণ এখানে পোয়েট বলতে চেয়েছেন যে মানুষ যখন বয়স হয় তখন আরও বেশি ভালোবাসার দরকার হয়, আর যাই প্রকৃতির সৌন্দর্য থাকুক না কেন সেটা একটা না একটা সময় শেষ হয়ে যায়, সেরকমই মানুষের আয়ু একটা সময় শেষ হয়ে যায়। এই সনেট 73-তে এটাই বোঝানো হচ্ছে।
তারপরে যে ভার্চু পোয়েমটা আছে তোমাদের, ওই ভার্চু পোয়েমে কি বলা হচ্ছে যে ভার্চু পোয়েমটা পুরো নেচার রিলেটেড পোয়েম। সেখানেও দেখানো হচ্ছে এই পোয়েমে, ভার্চু পোয়েমে, যে যাই সুন্দর হোক না কেন, যেমনি ফার্স্ট স্ট্যান্ডায় বলা হচ্ছিল যে একটা সুন্দর দিন, একটা সুইট ডে বলা হচ্ছে, বেশ ওই দিনটা এত সুন্দর কোমল ঠান্ডা, খুব ব্রাইট, রোদটাও বেশ সুন্দর পড়ছিল। ফার্স্ট স্ট্যান্ডে এটা বলা হচ্ছিল যে এই সুন্দর দিনটাকে যেন দেখে মনে হচ্ছে পৃথিবীর আর আকাশে আর তার স্কাইয়ের অ্যাডজাস্টমেন্টটা এমন যেন দেখে মনে হচ্ছে এদের বিয়ে হচ্ছে, যার জন্য ব্রাইডাল মেটাফরটা নেওয়া হয়েছে। ব্রাইডাল এই ওয়ার্ডটা হচ্ছে মেটাফর হিসেবে নেওয়া হয়েছিল। তারপরে আবার পোয়েট এটাও বলেছেন ওই ফার্স্ট স্ট্যান্ডার 3 নম্বর লাইনে যে যখন সন্ধ্যা নেমে আসছে তখন কি হচ্ছে, শিশির পড়ছে। শিশির পড়া মানেই হচ্ছে এই রাত হয়ে যাবে কিছুক্ষণ পর, যে তারপরে নেক্সট ডে চলে আসবে। মানে ওই সুইট ডেটা যতই সুন্দর হোক না কেন, যতই ঠান্ডা হোক না কেন, যতই দেখে মনে হোক যে পৃথিবী আর স্কাইয়ের অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর, তবুও ওই দিনটা শেষ হয়ে যাবে। যেমনি আজকে শুক্রবার, কিছুক্ষণ পর রাত্রে 12টা পড়বে, দিয়ে স্যাটারডে পড়ে যাবে। তো যতই সুন্দর হোক না কেন দিনটা ঠিক শেষ হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে যতই সুন্দর হোক না কেন এই দিনটাকে ঠিক মুছতে হবে। তারপর সেকেন্ড স্ট্যান্ডায় বলা হচ্ছিল কি, একটা সুইট রোজকে নিয়ে বলা হচ্ছিল সেকেন্ড স্ট্যান্ডায়। তো সেই সুইট রোজের কথা বলা হচ্ছে যে সুইট রোজ, আমরা রোজ দেখলে কি হয়, আমাদের মানে একটা উইকনেস চলে আসে। যতই আমরা গোলাপের দিকে তাকাই মনে হয় আরও তাকে একটা অ্যাট্রাকশন আসে, খুব সুন্দর লাগে গোলাপ দেখতে। তাই বলা হচ্ছে যে এই যে সুইট রোজ যতই সুন্দর হোক না কেন, এই রোজেরও হচ্ছে এন্ডিং আছে। কারণ গাছটা একটা সময় শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আর গোলাপটা আর ফুটবে না। তারপর থার্ড স্ট্যান্ডে দেখানো ছিল সুইট স্প্রিং। সুইট স্প্রিং দেখানো ছিল থার্ড স্ট্যান্ডায়। বলা হচ্ছিল কি যে এই যে সুইট স্প্রিং, এই সুন্দর স্প্রিংয়ে হচ্ছে চারিদিকে গোলাপে ভরা আছে, দিনটা খুব সুন্দর আছে। আর এই স্প্রিংয়ে কি হচ্ছে, এত সুন্দর মানে অ্যাডজাস্টমেন্ট আছে, চারিদিকে সানলাইট পড়ছে, আবার হচ্ছে সুইট রোজগুলো আছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। দেখে মনে হচ্ছে যেন একটা সুন্দর পারফিউমের বাক্স খোলা আছে, যেখান থেকে সুন্দর স্মেল আসছে, এরকম অ্যাডজাস্টমেন্ট দেখে মনে হচ্ছে। তো সেটাই দেখে বোঝা যাচ্ছে। তাই পোয়েট এখানে বলছেন যে তিনি তার এই পোয়েমের মাধ্যমে এই সুইট স্প্রিংয়েরও এন্ডিং দেখাচ্ছে। তিনি সুইট স্প্রিংয়েরও এন্ডিং দেখাচ্ছে। তিনি বলছেন যে ডেথ হতেই হবে এই সুইট স্প্রিংয়ের। তারপরে এখানে যে ফোর্থ স্ট্যান্ডা আছে, ফোর্থ স্ট্যান্ডা হচ্ছে তিনি ভার্চুয়াস সোলদের কথা বলছেন। মানে এই যে ধরো বিভিন্ন রকম রাইটার্স, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, নেতাজি সুভাষচন্দ্র বলো, জর্জ হারবার্ট, উইলিয়াম শেক্সপিয়ার, এই যে এইসব রাইটার্সরা, ভার্চুয়াস সোল মানে কি, যারা মারা গেছেন অথচ তাদের কাজের মাধ্যমে তারা বেঁচে আছেন, অমর হয়ে আছেন, সেটাকে তাদেরকে বলে ভার্চুয়াস সোল। লাস্ট টাইমে আমাদের পোয়েট দেখিয়েছেন কি যে পৃথিবী ভেঙে চুরি টুকরা টুকরাও হয়ে যায়, তবুও ভার্চুয়াস সোলরা কিন্তু কখনো হার মানে না। তারা কিন্তু তাদের ক্রিয়েশনের মাধ্যমে, ক্রিয়েশন মানে তাদের কাজ, ক্রিয়েশনসের মাধ্যমে তারা কিন্তু অমর হয়ে থাকে। যেমনি হচ্ছে তিনি বলেছেন সিজনের টিম্বার, মানে যখন হচ্ছে গাছগুলো যে পড়ে থাকে, যেসব গাছ রোদে বৃষ্টিতে পড়ে থাকে, প্রচুর শক্ত হয়ে যায়, ফট করে ভাঙা যায় না, সেই গাছের কথা এখানে বলা হচ্ছে, সেই রকম টাইপের শক্ত হয়। তাই লাস্ট লাইনে তিনি বলেছেন পৃথিবী ভেঙে পুড়ে, মানে পৃথিবী ভেঙে টুকরা হয়ে গেলে, পুড়ে ছাই হয়ে গেল, ওই ভার্চুয়াল সোলরা কিন্তু কখনো হার মানে না, তারা কিন্তু অমর হয়ে থাকে। এই যে দেখো না, এই যে রাইটার্সরা তারা এই পোয়েমগুলো লিখেছেন, তোমরা পড়ছো, আমি পড়াচ্ছি, তাহলে কি বারবার হচ্ছে ওনারা অমর হয়ে যাচ্ছেন। এটা বলা হচ্ছে ভার্চু পোয়েমে। তারপর দ্য গুড মোরো পোয়েমে বলা হচ্ছে কি, এখানে আমাদের পোয়েট যে জন ডান আছেন, তিনি হচ্ছে তার বিলভেডকে বলছেন এই পোয়েমের মাধ্যমে যে তারা যখন লাভ করেনি তাদের দিনটা কেমন কেটেছিল, আগে পাস্টের কথা তিনি বলছেন। যে তিনি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছে যে তাদের যখন হচ্ছে লাভ রিলেশন হয়নি তখন তাদের দিনটা কিভাবে কেটেছিল। তখন হচ্ছে তারা তারা কি শুধুমাত্র মানে বাচ্চাপনা করে দিন কাটিয়েছে, নাকি শুধুমাত্র সেভেন স্লিপার্স ডের মতো শুধু ঘুমিয়ে দিন কাটিয়েছে, কিভাবে তার দিন কাটিয়েছে, এটা ভেবে তিনি অবাক হচ্ছেন। তারপর তিনি বলছেন যে তার একটা স্বপ্ন ছিল, তিনি যেমন মেয়েকে তার লাভার হিসেবে পেতে চেয়েছিলেন ঠিক সেরকমই মেয়ে তিনি পেয়েছেন। আর তাদের যে লাভ রিলেশনটা, তাদের যে ভালোবাসা, সেটা খুবই সুন্দর একটা ভালোবাসা, যেখানে কোনো কিছু মানে ভেদ নেই, মানে কি কোনো কিছু বাহ্যিক কোনো কন্ট্রোল বা বাহ্যিক কোনো প্রভাব তাদের লাভের মধ্যে পড়ে না।
তাদের লাভটা এতটা সুন্দর। তারা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা নিজেদের একটা লিটল রুম বানিয়ে নিতে চায়, যেটা একটা লাভার্সদের দরকার হয়। তারপরে তিনি বলেছেন কি যে তিনি নিজেদের একটা লিটল ওয়ার্ল্ড, একটা নিজেদের ছোট্ট পৃথিবী তৈরি করতে চান নিজেদের ভালোবাসা দিয়ে। তারপরে স্ট্যান্ডে তিনি বলেছেন কি যখন আমাদের পোয়েট আর তার বিলভেড যখন সামনাসামনি ফেস টু ফেস দাঁড়িয়েছেন তখন একে অপরের চোখে নিজেদের ফেস দেখতে পাচ্ছেন। তো তারা দুজন দুজনকে এমন করে দেখছিলেন তাদের চোখের মাধ্যমেই তাদের ভালোবাসাটা এক্সপ্রেস হচ্ছিল। তো সেই সময় তাদের চোখগুলোকে হেমিস্ফিয়ার বলা হচ্ছে। হেমিস্ফিয়ার মানে গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। সেই সময় তাদের চোখকে হেমিস্ফিয়ার বলা হচ্ছে। যখন তারা একে অপরকে দেখছিলেন আর একে অপরের চোখে দুজনের ফেসটা দেখছিলেন, সেই সময় তাদের লাভ এক্সপ্রেস হচ্ছিল। তো সেই সময় তাদের চোখকে বলা হচ্ছে কি হেমিস্ফিয়ার। আর তারপরে এটা পোয়েট একটা এক্সাম্পল দিয়েছিলেন, সায়েন্টিফিক্যালি একটা এক্সাম্পল দিয়ে বলছিলেন যে যখন মানুষের শরীরে কোনো ডিসঅর্ডার হয় তখনই মানুষের শরীরে রোগ জ্বালা হয়, তখনই মানুষ মারা যায়। তো ঠিক তিনি এটা বোঝাতে চেয়েছেন তার বিলভেডকে তাদের ভালোবাসা, তাদের সুন্দর লাভ রিলেশনে যদি কোনো প্রবলেম হয় তবেই তারা আলাদা হয়ে যাবে, কিন্তু তারা ভালোবাসা যদি কোনো প্রবলেম না থাকে, তারা যদি এক হয়ে যায়, একে অপরকে যদি প্রচুর ভালোবাসে, তবেই তাদের এই লাভ রিলেশনটা সাকসেস হবে আর তবেই তাদের এই লাভটা অমর থাকবে, কখনো সেটা ভাঙবে না, তারা এক হয়ে যাবে। তবেই হচ্ছে গুড মোরো পোয়েমটা আমাদের পোয়েটের সাকসেস হবে। এটাই তিনি গুড মোরো পোয়েমে বোঝাতে চাইছেন। এই তোমাদের পোয়েমগুলো যা যা পড়েছিলাম আমি, গুড মোরো, ফেয়ারওয়েল লাভ, সনেট 18, সনেট 73, ভার্চু, গুড মোরো, আর এগুলো আমি পড়িয়ে দিলাম, রিভাইজ করিয়ে দিলাম। এবারে দেখো ওয়াইফ অফ বাথ যে স্টোরিটা পড়িয়েছিলাম ক্যান্টারবেরি টেলসের। তো ওয়াইফ অফ বাথ হচ্ছে কি একটা ক্যারেক্টার, যেখানে ক্যান্টারবেরি টেলসের মধ্যে 30 জন হচ্ছে তীর্থযাত্রী ছিল, সেটা পোস্ট গ্র্যাজুয়েটে আছে তোমাদের নিয়ে। ওই 30 জন তীর্থযাত্রীর মধ্যে একজন একটা ক্যারেক্টার হচ্ছে ওয়াইফ অফ বাথ। আর এই মহিলাটার নাম হচ্ছে অ্যালিস। ইংল্যান্ড যে শহরে, ইংল্যান্ডে যে বাথ শহর আছে, সেই বাথ শহরে, ইংল্যান্ডে একটা শহর আছে যা এই শহরটার নাম বাথ, সেই বাথ শহরেরই একজন মানে বধূর নাম হচ্ছে অ্যালিস, যাকে ওয়াইফ অফ বাথ বলা হচ্ছে। তো জিওফ্রি চসার তিনি তাকে নিয়ে স্যাটায়ার করেছেন, কিছু ব্যঙ্গ করে কথা বলেছেন তার ক্যারেক্টার নিয়ে। বলছে যে ওয়াইফ অফ বাথের ক্যারেক্টারটা মোটেই ভালো না, কারণ তার হচ্ছে 5টা হাজব্যান্ড আছে আর তিনি প্রচুর লোভী, তিনি প্রচুর ডেসপারেট মহিলা, আর তিনি সবসময় মেকআপ করে থাকতেন, তার দাঁতের মাঝখানে গ্যাপ ছিল, তার একটা কান নষ্ট হয়ে গেছে, তিনি সবসময় হিল তোলা স্যান্ডেল পরতেন, সবসময় হাতে তিনি হ্যাঙ্কি নিয়ে রাখতেন, আর বেশি রেড কালারের ড্রেস পরা পছন্দ করতেন। আর হচ্ছে তিনি হচ্ছে তার 5টা হাজব্যান্ড ছিল, তার হাজব্যান্ডরা তার থেকে বয়সে অনেকটা সিনিয়র ছিল, শুধুমাত্র প্রপার্টির লোভে তিনি বিয়ে করেছিলেন। আর তার হাজব্যান্ডরা তার কথা না শুনলে তিনি তাদের ক্লোজ হয়ে তার হাজব্যান্ডদেরকে মানানোর চেষ্টা করেন, নিজের কথাটা বাগিয়ে নেন। এটা ক্যারেক্টারে বলেছেন। তারপরে টেলস, টেলস মানে হচ্ছে কি ওয়াইফ অফ বাথ, মানে অ্যালিস যে গল্পটা বলেছে সেটাকে টেলস বলা হচ্ছে। সেই গল্পে কি বলেছিলেন অ্যালিস? অ্যালিস বলেছিল কি যে একটা কুইন ছিল অর্থার, সরি একজন কিং অর্থার ছিলেন আর তার ওয়াইফ ছিল কুইন। তো কিং অর্থারের হচ্ছে অনেকগুলো নাইট ছিল, তার মধ্যে একটা নাইটকে ব্লেম করা হয় কি কোনো মেয়ে রেপ করেছে, যে কিন্তু সেই নাইটটা বারবার ধরে বলেন যে তার কোনো দোষ নেই, তিনি কিছু করেননি, তাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। তো সে অনেক রিকোয়েস্ট করার পর সেই কিং অর্থারের যে ওয়াইফ আছে রানী কুইন, তিনি একটা সুযোগ দেয়, বলে যে তোমাকে আমি একটা কোশ্চেন করবো, যেই কোশ্চেনে অ্যান্সার যদি ঠিক মতো দাও তবে হচ্ছে তোমাকে এ করবো, তবে তোমাকে আমি ছেড়ে দেবো, তোমার কোনো পানিশমেন্ট হবে না। তো এখানে দেখা যায় যে নাইটকে বলে একটা কোশ্চেন যে পৃথিবীর প্রত্যেকটা মহিলা কী চায়, পৃথিবীর প্রত্যেকটা মহিলা কী চায়, মানে একটা অ্যান্সার সেটা হবে পারফেক্ট অ্যান্সার, যেটা প্রত্যেকটা মহিলা চায়। এবার এখানে নাইট কি করেছে যে সবার কাছে অ্যান্সারের খোঁজ নিতে বেরিয়েছে, প্রত্যেকটা মহিলার কাছে। কোনো মহিলা বলছে যে টাকা পয়সা চায়, কোনো মহিলা বলছে স্বামীর ভালোবাসা চায়, কোনো মহিলা বলছে যে বাড়ি গাড়ি প্রপার্টি চায়, বিভিন্ন রকম মহিলা বিভিন্ন রকম বলছে। তো নাইট হচ্ছে আপসেট হয়ে চলে যাচ্ছিল একটা বন জঙ্গলের রাস্তা দিয়ে, সেখানে তিনি দেখেন যে একটা কুৎসিত দেখতে বৃদ্ধা বসে আছে, একজন ওল্ড লেডি কুৎসিত দেখতে। সেই ওল্ড লেডিকে তিনি কোশ্চেনটা করেন, তখন সেই ওল্ড লেডি বলে আমি এর অ্যান্সার জানি, আমি হচ্ছে তোমার সঙ্গে সেই রাজসভায় গিয়ে অ্যান্সারটা দিয়ে আসবো রাজার কাছে, রানীর কাছে। তো তার জন্য একটা কন্ডিশন রাখে, কি ডিল করে না, সেই বৃদ্ধাটা বলে যে নাইটকে তাকে বিয়ে করতে হবে। তো এবার নাইট হচ্ছে বাঁচার জন্য তিনি বাধ্য হয়ে রাজি হয়ে যান আর তিনি বলে যে ঠিক আছে বিয়ে করবেন। তো এই করে দেখা যায় কি
যে এখানে দেখা যায় তার পরের দিনকেই সেই যে ওল্ড লেডি আছে তিনি সেই রানীর কাছে গিয়ে বলেন অ্যান্সারটা, যে পৃথিবীর প্রত্যেকটা মহিলা চায় তার নিজের স্বামীর উপর অধিকার এবং তার নিজের হাজব্যান্ডকে কন্ট্রোলে রাখতে, এটা বলেছিলেন। তো এটা শুনে রানী খুব খুশি হয়ে যায়, আর এখানে যে নাইটের পানিশমেন্টটা সেটা ক্যান্সেল হয়ে যায়। এখানে দেখা যায় নাইটের পানিশমেন্টটা ক্যান্সেল হয়ে যায়। দিয়ে তারপরে দেখা যায় কি, নাইটের যখন পানিশমেন্ট ক্যান্সেল হয়ে যায় তখন নাইট তার কথা রাখার জন্য সেই ওল্ড লেডিকে বিয়ে করে। আর দিয়ে নাইট যখন ঘুমাচ্ছিল হঠাৎ করে উঠে যায়, তখন সেই ওল্ড লেডি নাইটকে কোশ্চেন করে যে তুমি তুমি উঠে গেছো কেন। তখন দেখা যায় যে তিনি বলেছিলেন নাইট যে তুমি তো এত বয়স্ক আবার কুৎসিত দেখতে, তুমি কেন আমাকে বিয়ে করতে বলেছো। তো এটা শুনে হচ্ছে সে ওল্ড লেডি বলে যে ঠিক আছে, তুমি যদি চাও বিউটিফুল লেডি, ইয়াং বিউটিফুল লেডি, তাহলে আমি হচ্ছে তোমাকে দুটো অপশন দিচ্ছি। এখানে ওই বৃদ্ধাটা বলেছিল যদি আমি বিউটিফুল লেডি হই তাহলে হচ্ছে আমার মধ্যে কোনো অনেস্ট কোয়ালিটি থাকবে না, আর যদি আমি হচ্ছে বিশ্রী হয়ে যায়, কুৎসিত দেখতে হয়ে যায়, তবে আমার মধ্যে অনেস্ট কোয়ালিটি থাকবে। মানে দেখতে খারাপ হলে তবে তার মধ্যে অনেস্ট কোয়ালিটি থাকবে, আর যদি দেখতে ভালো হয় তবে তার মধ্যে কোনো অনেস্ট কোয়ালিটি থাকবে না দেখতে ভালো হলে। তো এই দুটো অপশন দেয়, কিন্তু নাইট হচ্ছে ভাবে যে কি বলবে। তো নাইট হচ্ছে লাস্টে একটা কথা বলে কি, এই যে তুমি তো আমার ওয়াইফ, তোমার যেটা ইচ্ছে সেটা করো। এটা শুনে ওই ওল্ড লেডি খুশি হয়ে যায়। তিনি হচ্ছে তার মধ্যে দুটো কোয়ালিটিস নেন, একটা হচ্ছে ইয়াং বিউটিফুল লেডি, তিনি খুব সুন্দর দেখতে হয়ে যান, আর হচ্ছে তিনি তার মধ্যে অনেস্ট গুণ, সদ্গুণই রাখে, অনেস্ট কোয়ালিটিসই রাখেন। এইদিকে বিউটিফুল লেডিও হলো, ইয়াং বিউটিফুল লেডি, এদিকে অনেস্ট ওম্যানও হয়ে গেল। তো এই করে নাইট আর সেই লেডিটা ভালো মতো তাদের হ্যাপি ম্যারেড লাইফ কাটাচ্ছিল। এইভাবেই এই ওয়াইফ অফ বাথ তিনি যে স্টোরিটা বলেছিলেন এটাই শেষ হয়। তো এই স্টোরিটা তিনি বলেছিলেন। তো এটা গেল ওয়াইফ অফ বাথ। এবার দেখো নেক্সট হচ্ছে ডক্টর ফার্স্টুসের যে স্টোরিটা আছে সেটা আমি বলছি। ডক্টর ফার্স্টুস তিনি ফার্স্টে হচ্ছে মেডিসিন নিয়ে রিসার্চ করছিলেন, তার কাছে ফার্স্টে মেডিসিন নিয়ে স্টাডি করতে মানে খুব তিনি অ্যাট্রাক্টেড হতেন আর কি, তার খুব ভালো লাগতো। কিছুদিন পর ফার্স্টুস মনে করে যে তিনি এই টপিকের উপরে প্রচুর স্কিল তিনি মানে গেইন করে ফেলেছেন, তার এর উপরে কোনো স্কিল দরকার নেই। তিনি অনেক রোগ নিরাময় করেছেন, এমনকি যখন মহামারী ছড়িয়ে গেছিলো সেই সময় তিনি প্রচুর ওষুধ নিজে বানিয়েছেন, যার জন্য তিনি নিজেকে ঈশ্বরের নিজের সাথে ঈশ্বরের কম্পেয়ার করছেন, নিজেকে ঈশ্বরের সমান শক্তিশালী মনে করছেন। তারপর দেখা যায় যে তার অহংকার চলে আসে, দিয়ে তিনি ল নিয়ে পড়া শুরু করেন। কিছুদিন পর তিনি এবার মনে করেন যে ল পড়লে অনেক মানুষের সঙ্গে ঝগড়া ক্যাচাল করতে হয়, বলছে এটা তার দ্বারা পসিবল নয়। তারপর কিছুদিন পর তিনি বাইবেলের উপর নজর দেন, বাইবেলের ভালো ইম্পর্টেন্ট কথাগুলো তিনি বাদ দিয়ে তিনি খ্রিস্টান ধর্মের মানুষের পাপ পুণ্য কথা নিয়ে লেগে পড়েন, মানুষের যে পাপ পুণ্যতার কথা নিয়ে। তারপরে তিনি ভাবেন যে ব্ল্যাক ম্যাজিক তিনি শিখবেন, তার যে একটা চাকর ছিল যার নাম ওয়াঙ্গার, সেই ওয়াঙ্গারকে তিনি বলেন যে তোমার পরিচিত কোনো এরকম লোক আছে নাকি যে ব্ল্যাক ম্যাজিক শেখায়। দিয়ে তারপরে হচ্ছে একটা বই পড়ে সে হচ্ছে নিজে এবারে ফার্স্টুস এবারে ব্ল্যাক ম্যাজিক শেখা শুরু হয়। তার সাথে একটা শয়তানের দেখা হয় যার নাম হচ্ছে মেফিস্টোফিলিস, ঠিক আছে। এই শয়তানের চেহারাটা দেখে ফার্স্টুসের হাসি পাচ্ছিল, তার এই চেহারাটা পছন্দ হয়নি, তিনি এই নিয়ে অনেক মকিং করছিল যে ফ্রান্সিসকান ফিয়ারের আকৃতি শয়তানের জন্য উপযুক্ত হবে, এইসব অনেক মকিং করছিল। কিন্তু শয়তানের আবার মেফিস্টোফিলিসের এই যে ইয়ার্কি ঠাট্টা হাসি মজা কুড়ানো তার এটা পছন্দ হয়নি। মেফিস্টোফিলিস তিনি ডক্টর ফার্স্টুসকে বললেন যে তিনি নিজের পছন্দ মতো আকৃতি নিয়ে এসেছেন, আর হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা অভিশাপ। দিয়ে তারপরে এই মেফিস্টোফিলিস তাকে লুফিসাসের কথা জানান। লুফিসাসের আন্ডারে মেফিস্টোফিলিস কাজ করে, এই লুফিসাস হচ্ছে মেন হেড শয়তান। তারপরে এখানে এই লুফিসাসের আদেশেই এই মেফিস্টোফিলিস সমস্ত কিছু কাজগুলো করে। তো ফার্স্টুস সেখানে জানতে চান যে হেলটা আসলে কি। তো তখন এখানে এই মেফিস্টোফিলিস বোঝায় তাকে যে হেল হচ্ছে কোনো জায়গা নয়, নরক হচ্ছে মানুষের মনের যে নিচ মেন্টালিটি থাকে সেটাকে এখানে হেল বলা হচ্ছে। কি বললাম, এখানে মেফিস্টোফিলিস সেটাই বোঝাচ্ছে যে হেল হচ্ছে কোনো জায়গা নয়, হেল হচ্ছে মানুষের যে মেন্টাল কন্ডিশন, যে নিচ মেন্টালিটি থাকে সেটাকে বলা হচ্ছে হেল।
তারপরে এখানে বলা হচ্ছে যে এই যে এখানে তিনি বলছেন যে নিজেকে লুফিসাসের কাছে তিনি বিক্রি করতে চান। হ্যাঁ, তো কারণ তিনি হচ্ছে এখন ব্ল্যাক ম্যাজিক শিখবেন। আর লুফিসাসের কাছে বিক্রি করতে হলে তাই কী করতে হবে, তার হাত কেটে রক্ত দিতে হবে, তার হাত কেটে হচ্ছে ব্লাড দিয়ে সেটা সিগনেচার করতে হবে। এবার যখন তার হাতে হচ্ছে একটা লোহার ছেক দিয়ে মানে তার হাতটা যখন কাটা হচ্ছিল তখন তিনি ভয় পাচ্ছিলেন। তখন কিন্তু তার হাত কাটার সময় তিনি ভয় পাচ্ছিলেন এখন না হয় তার সময়টাকে বরং বাড়িয়ে 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ যাতে বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ভগবান তার রিকোয়েস্ট শোনেননি, যে তারপরে দেখা যায় ফার্স্টুসের মৃত্যু হয়। তো এইভাবে ডক্টর ফার্স্টুসের গল্পটা শেষ হচ্ছে। এবার ম্যাকবেথের স্টোরিটা বলছি। যাই হোক, বই নিয়ে আসছে এখন। তো ম্যাকবেথের স্টোরিতে বলা হচ্ছে কি, যে এখানে ম্যাকবেথ ছিল লেডি ম্যাকবেথ। তো ম্যাকবেথ হচ্ছে তিনি কিন্তু ভালো একজন জেনারেল ছিলেন, কিং ডানকানের হচ্ছে তিনি ভালো হচ্ছে ছিলেন আর কি, ভালো জেনারেল। কিন্তু তার যে ওয়াইফ ছিল, যে তার যে লেডি ম্যাকবেথ, তিনি হচ্ছে প্রচুর লোভী ছিলেন। তিনি সবসময় রানী হওয়ার স্বপ্ন দেখতেন, আর তিনি হচ্ছে এই ম্যাকবেথকে হুসকাতেন। তো এই করে দেখা যায় যে এই হুসকানোর জন্য একদিন হচ্ছে ম্যাকবেথের দ্বারা এই কিং ড্যানকানের খুন হয়ে যায়। আর এখানে হচ্ছে যে ম্যাকডাফ ছিল, আর ম্যাকডাফ তিনি কিন্তু হচ্ছে বুঝতে পারছিলেন যে সব কিছু তিনি যে এখানে কিছু একটা ব্যাপার চলছে। তো একদিন কি হয়েছে, যখন তো এখানে ব্যাংকো যে আছে, তো এখানে ব্যাংকো আর ম্যাকবেথ এরা দুজনেই হচ্ছে কিং ডানকানের জেনারেল ছিলেন। এরা যুদ্ধ জয় করে যখন বাড়ি ফিরছিল সেই সময় ঝড় বৃষ্টি হচ্ছিল, বজ্রবিদ্যুৎ হচ্ছিল। তো সেই সময় দেখা যায় কি, যে 3 উইচেস আছে, 3টে ডাইনি আসে। ওরা ভবিষ্যৎবাণী করে কি, যে ম্যাকবেথ হচ্ছে রাজা হবে, আর এখানে ব্যাংকোর যে ছেলে আছে সে কোনো একদিন রাজা হতে পারে, এরকম হচ্ছে করে আর কি, ফিউচার প্রেডিক্ট করে। যে তারপরে হচ্ছে ওরা ওই কথা কানে নেয় না, তারপর যে যার ঘরে চলে আসে। আর এদিকে হচ্ছে যে লেডি ম্যাকবেথ, সে সবসময় ম্যাকবেথকে এটা সেটা হুসকাতো, আর তাকে বলতো তুমি ভীতু পুরুষ, তোমার কোনো সাহস নেই রাজা হওয়ার, এরকম বলে বলে তাকে হুসকাতো। দিয়ে দেখা যায় কি, যে একদিন হচ্ছে লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ হচ্ছে প্ল্যানিং করে যে এরা খুন করবে কিং ড্যানকানকে। দিয়ে একদিন ওরা কিং ড্যানকানকে বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে, দিয়ে তারপর ওরা কিং ড্যানকানকে খুন করে দেয়। দিয়ে পরের দিন সকালে ওরা নাটক করে যে কিং ড্যানকানকে কেউ খুন করেছে। যে কিং ড্যানকানের যে ছেলে ছিল ম্যালকম, ও আর একটা ছেলে ছিল, ওরা দুজনে পালিয়ে যায়। কিং ড্যানকানের ছেলে দুটো ভয়তে ওরা পালিয়ে যায়। তো ম্যালকম ইংল্যান্ডে চলে গেছিলো। দিয়ে তারপরে এখানে দেখা যায় কি, যে ব্যাংকো যে আছে, ব্যাংকো ম্যাকডাফ এরা কিছু ডাউট করছিল, একটু একটু বুঝতে পারছিল। দিয়ে তারপরে হচ্ছে এরপরে দেখা যায় যে ম্যাকবেথ হচ্ছে কিং হয়, ম্যাকবেথ হচ্ছে রাজা হয়। যে ম্যাকবেথ রাজা হওয়ার পরে হচ্ছে ম্যাকবেথ কি করেছিল, আনন্দের মানে ব্যাংকোকে খুন করার প্ল্যানিং করেছে। সে ব্যাংকোকে আর ব্যাংকোর ছেলে প্রিন্সকে হচ্ছে ডাকছিল যাতে খুন করার জন্য, পার্টি একটা আয়োজন করেছিল। আর যখন ব্যাংকো আর ব্যাংকোর ছেলে প্রিন্স আসছিল সেই সময় ওরা কি করেছে, একটা গাড়ি পাঠিয়েছিল। আর গাড়িতে করে সেই সময় গাড়িতে করে যখন ওরা আসছিল তখন ভিলেন পাঠায়, গুন্ডা পাঠায়, দিয়ে ওরা খুন করে দেয়, মানে খুন করতে যায়। আর প্রিন্স হচ্ছে কোনোভাবে প্রাণের ভয় পালিয়ে যায়, প্রাণ বাঁচিয়ে। আর হচ্ছে এদিকে ব্যাংকোর খুন হয়ে যায়। তো এবার ম্যাকবেথ যেন পার্টিতে দেখতে পাচ্ছে ব্যাংকোর আত্মা, ব্যাংকোর ভূত ঘুরে বেড়াচ্ছে, দিয়ে ম্যাকবেথ চিৎকার চেঁচামেচি করছে। তো এখানে ম্যাকডাফ হচ্ছে পুরো বুঝে যায় ব্যাপারটা, দিয়ে ম্যাকডাফ হচ্ছে চলে যায় ম্যালকমের কাছে সমস্ত ঘটনাটা জানাতে। দিয়ে তারপরে ম্যাকবেথ ভয় পাচ্ছিল ম্যাকডাফকে নিয়ে, যে সে বোধহয় সব বুঝতে পেরেছে। দিয়ে ম্যাকবেথ সেই আবার 3 উইচেসের কাছে যায়, দিয়ে সেই 3 উইচেস আবার ফিউচার প্রেডিক্ট করে, তাকে বলে ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে। তারপর ম্যাকবেথকে এটা বলে যে যতক্ষণ না বার্নাম জঙ্গল তোমার কাছে আসছে তোমার কেউ খুন করতে পারবে না। আর
মায়ের পেট থেকে নর্মালে মানে নর্মালভাবে হওয়া কোনো বাচ্চা তোমার করতে পারবে না, খুন করতে পারবে না, এরকম বলে। তো এবার ম্যাকবেথ হচ্ছে নিশ্চিন্তে আছে, আর এদিকে লেডি ম্যাকবেথ হচ্ছে তার পাপে এর জন্য মানে এমন হয়ে গেছে তার কন্ডিশন যে সে ঘুমের ঘোড়ায় হচ্ছে ঘুরে বেড়ায়, মানে ঘুমিয়ে ঘুমিয়ে সে হাঁটাচলা করে ঘুমের ঘোড়ায়, আর এদিকে হচ্ছে সে তার পাপের কথা সবাইকে জানাতে থাকে মানে ঘুমের ঘোড়ায়। দিয়ে একদিন হচ্ছে লেডি ম্যাকবেথের ডেথ হয়ে যায়। আর এদিকে হচ্ছে ম্যালকম ম্যাকডাফ তার পুরো ফ্যামিলি মানে ম্যাকডাফের ফ্যামিলিকে খুন করে দিয়েছিল গুন্ডা পাঠিয়ে ম্যাকডাফ, যার জন্য ম্যাকডাফ খুব রেগে যায়। ম্যাকডাফ আর হচ্ছে ওই ম্যালকম এরা সবাই সেনাপতি নিয়ে আসে বার্নাম জঙ্গলে, দিয়ে ওরা আসে, দিয়ে বার্নাম জঙ্গলে গাছপালা দিয়ে নিজেদেরকে সাজিয়ে আস্তে আস্তে করে এসে ম্যাকবেথে ঘিরে ধরে ম্যাকবেথের প্রাসাদ। দিয়ে তারপরে ম্যাকবেথের সঙ্গে ম্যাকডাফের যুদ্ধ শুরু হয়, আর দিয়ে তারপরে ম্যাকডাফের হাতে এই ম্যাকবেথের খুন হয়ে যায়। এটা হচ্ছে এই ম্যাকবেথের স্টোরিটা। এবার অ্যাজ ইউ লাইক ইটটা বলে দিই, এটা হলেই হয়ে যাবে সিসিজি 1 রিভিশন। অ্যাজ ইউ লাইক ইটে বলা হচ্ছে কি যে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। রোজালিন্ড, রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের বড় মেয়ে ছিল, আর সে হচ্ছে সিরিয়ার কাজিন ছিল। ছদ্মবেশে এই রোজালিন্ড একটা রূপ নিয়েছিল যার নাম হচ্ছে গ্যানিমিড। আর সিলি হচ্ছে এই ডিউক ফেডারিকের মেয়ে। রোজালিন্ডের সঙ্গে হচ্ছে খুব ভালো সম্পর্ক আছে, আর এই ছদ্মবেশে একটা গ্রামের মেয়ে সাজে, এর নাম হয় অ্যালিনা। দিয়ে তার সাথে ভালোবাসা অরল্যান্ডো, আর হচ্ছে অরল্যান্ডোর দাদা যে অলিভারের সাথে তার বিয়ে হয়, মানে অরল্যান্ডোর যে দাদা তার সাথে ওর লাভ রিলেশন হয় অলিভারের সাথে, অলিভারের সাথেই বিয়ে হয়। আর অলিভার আর অরল্যান্ডোকে এনারা হচ্ছেন যে স্যার রোনাল্ডের বয়স ছিলেন, স্যার রোনাল্ডোর বয়সের বড় ছিল হচ্ছে অলিভার, আর তার ছোট ছিল হচ্ছে অরল্যান্ডো। তো অরল্যান্ডোকে ওর দাদা অলিভার সবসময় হিংসা করতো, এবং অরল্যান্ডো হচ্ছে ভালো কুস্তি লড়াই করতে পারতো সেই জন্য। আর ডিউক সিনিয়র হচ্ছে ইনি হলেন রোজালিন্ডের বাবা। এনার সাথে হচ্ছে ইনি নিজের ভাই ডিউক ফেডারিকের সাথে বেমানি করে, নিজের ভাই ডিউক ফেডারিক বেমানি করে, আর হচ্ছে ডিউক সিনিয়রকে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। তিনি তার সঙ্গীদেরকে নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে থাকা শুরু করেন, আর তিনি হচ্ছে তার সঙ্গীদেরকে নিয়ে ভালোভাবে বন্ধুত্ব করে বেশ ফরেস্টের মধ্যেই থাকেন ডিউক সিনিয়র। আর হচ্ছে এই ডিউক সিনিয়রের যে মেয়ে রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডোর বিয়ে হয়। আর ডিউক ফেডারিক তিনি হচ্ছেন ডিউক সিনিয়রের ছোট ভাই, যে হলো সিরিয়ার বাবা, আর ইনি খুব সেলফিশ, তিনি তার নিজের দাদার সঙ্গে বেমানি করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। পরে দেখা যায় তিনি রোজালিন্ডকেও তাড়াতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র তার মেয়ে সিলির জন্য তিনি তাকে তাড়াতে পারেননি। আর এখানে হচ্ছে দেখা যায় টাচস্টোন একটা ক্যারেক্টার আছে। টাচস্টোন হচ্ছে একটু মানে সরল সাদা ছেলে আর কি, আর সে একটু বোকা টাইপের ছেলেটা। আর এখানে অ্যাডাম বলে একটা আছে, যে অরল্যান্ডোর দুর্দশা দেখে অ্যাডাম হচ্ছে তার যে মালিককে করেছিল, সঙ্গ দিতে চেয়েছিল। হ্যাঁ, এবার গল্পটা বলি আমি। গল্পটা কি হয়েছিল যে এখানে হচ্ছে যখন ওই ডিউক সিনিয়রের যে ভাই ছিল মানে শিলির যে বাবা, যখন ওই রোজালিন্ডকে তাড়াতে চেয়েছিল, তখন ওই শিলি তাড়াতে দেয়নি, দিয়ে রোজালিন্ড আর শিলি হচ্ছে সেখান থেকে চলে যায়। দিয়ে এবার ওরা দুজন মেয়ে কি করে ঘর থেকে বেরোবে, সেজন্য রোজালিন্ড হচ্ছে একটা ছেলে সেজেছিল ছদ্মবেশে, ওর নাম দিয়েছিল গ্যানিমিড। আর শিলি হচ্ছে একটা মেয়ে সেজেছিল গ্রামের মেয়ে, তার নাম ছদ্মবেশী নাম ছিল এলিনা। তো এরা দুজনে জঙ্গলে যায়, সেখানে হচ্ছে একটা কুটির ঘর তারা নিজেরা বানায়। যে সেখানে দেখা যায় কি এই যে মানে আচ্ছা তার আগে বলে দিই যে কেন তাড়িয়ে দিয়েছিল। কারণ হচ্ছে এই যে যে অরল্যান্ডো আছে সেখানে কুস্তিবিদ হচ্ছিল, এখানে হচ্ছে যে ডিউক ফেডারিক সে হচ্ছে কুস্তিগিরির আয়োজন করেছিল, তো অরল্যান্ডো সেখানে জিতে যায়। আর হচ্ছে এটা দেখে ভালো লেগে গেছিলো এই যে রোজালিন্ডের এটা ভালো লেগে যায় যে রোজালিন্ডের গলায় একটা মালা ছিল, সেটা সে এই অরল্যান্ডোকে পরিয়েছিল। আর এটা দেখেই হচ্ছে ডিউক ফেডারিক রেগে যায় যে রোজালিন্ডকে তাড়িয়ে দিতে চেয়েছিল। দিয়ে তারপর দেখা যায় যে অরল্যান্ডোর যে দাদা আছে অলিভার তাকে খুব হিংসা করে, সেজন্য অরল্যান্ডো তার নিজের ঘর ছেড়ে তার চাকরকে নিয়ে বেরিয়ে যায়, সে জঙ্গলের দিকে যায়। আর সেখানে গিয়ে দেখা যায় যে অরল্যান্ডোর যে চাকরটা ওর সঙ্গে এসেছে সে অজ্ঞান হয়ে যায়, খিদে পায় তার। দিয়ে সেখানে গিয়ে হচ্ছে ডিউক সিনিয়রের সঙ্গে তার দেখা হয়, ডিউক সিনিয়র তাদেরকে হেল্প করে। দিয়ে তারপরে এই যে রোজালিন্ড আর শিলি এরা যে ছদ্মবেশী রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে, সেখানে ওরা একটা কুটির ঘর পায়। দিয়ে সেখানে রোজালিন্ড দেখে যে অরল্যান্ডো ওই জঙ্গলে
প্রত্যেকটা গাছে রোজালিনকে নিয়ে কবিতা লিখেছে, তাকে প্রচুর ভালোবাসে রোজালিনকে। দিয়ে তারপরে দেখা যায় যে অরল্যান্ডো অলিভার একদিন হচ্ছে অলিভারকে বাঘ রাস্তায় ধরেছিল, তো সেই সময় অরল্যান্ডো নিজের জীবনকে বাজি রেখে সে তার দাদাকে বাঁচিয়েছিল। তারপর থেকে অলিভার তার ভাই অরল্যান্ডোকে ভালোবাসে, এদের দুজনে মিল হয়। দিয়ে এরা দুজনে সেই জঙ্গলে যায়। তো একদিন রোজালিন্ড আর সিলিয়া হচ্ছে তাদের কুটির ঘরে হচ্ছে ওদেরকে ইনভাইট করেছিল, সেখানে সিলিয়ার সঙ্গে অলিভারের দেখা হয়। যে সিলিয়া অলিভারের মধ্যে লাভ রিলেশন হয়, যে ওদের মানে ওদের বিয়ে হবে, ওদের লাভ রিলেশন হয়। আর এখানে যখন মানে রোজালিন্ড, সেই তো ছেলে সেজে আছে, গ্যানিমিড সেজে, সে হচ্ছে অরল্যান্ডোর কাছ থেকে কথা নিচ্ছে যে তুমি এই রোজালিন্ড নামে মেয়েটাকে নিয়ে গাছে কেন কবিতা লিখেছ। দিয়ে তারপরে হচ্ছে ডিউক ফেটারিকের সঙ্গে রোজালিন্ডের দেখা হয়ে যায়, সরি ডিউক ফেটারিক না, ডিউক সিনিয়রের সঙ্গে তার মেয়ে রোজালিন্ডের দেখা হয়। দিয়ে দেখা যায় এভাবেই যে ডিউক সিনিয়র হচ্ছে